বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। নারী পুরুষ সমতার জাগরণ অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু তাতেও কি খুব বেশি লাভ হয়েছে? দর্শক, নারী নির্যাতন প্রতিরোধ দিবসে আজ আমরা দেখব সমাজের আসলে ঠিক কতটা পরিবর্তন এসেছে। আমার বিয়ে হয়েছিল 2006 সালে। ফ্যামিলির রহমতেই বিয়ে হয়েছিল এবং বাসার কেউই প্রথমে মানেনি। দেন আমি আসলে যেই মানুষটাকে ভেবে মানে এত বড় একটা ডিসিশন নিয়েছিলাম, বিয়ের 4 মাস পর দেখি যে সেই মানুষটা আর এই মানুষটা নেই। এক না, দুটো মানুষকে মিলাতে পারছিলাম না। তো একের পর এক, দিনের পর দিন এত অত্যাচার নির্যাতন সহ্য করে ভেবেছিলাম বাচ্চা কাচ্চা হলে সব হয়তো ঠিক হয়ে যাবে, মানুষটাকে হয়তো আমি আবার আগের মতো পাবো। কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পর আসলে আমার ব্যস্ততা বেড়ে যায়, আর তার আসলে সুযোগটাও বেড়ে যায়। আমার ব্যস্ততা তার সুযোগ। আমার সেকেন্ড বেবি যখন কনসিভ করে, মানে 3.5 মাস পর আমি টের পাই যে আমার মধ্যে আরেকটা মানুষ। তো যখন তাকে আমি বলি, সে এটা অ্যাবর্শন করার জন্য আমাকে প্রচুর প্রেশার দিতে শুরু করলো এবং একের পর এক আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার তাকে এটাও বললো যে মনে হতে পারে যে আমার অনেক রকম প্রবলেম হতে পারে, বাট তার একটাই কথা, অ্যাবর্শন করতে হবে। আর এমন একটা অবস্থায় অ্যাবর্শন যদি আমি না করি, সেক্ষেত্রে সে আমাকে ডিভোর্স দিবে। আমি যখন ডিভোর্সের ডিসিশন নেই, তখন ডিভোর্স পেপার সাইন করার পর আমি একটা বাসা ভাড়া নিয়েছিলাম এবং আমি জানতাম না ওই দিন দুপুরবেলা আমি কী রান্না করব। আমার ব্যাগে তখন 1 টাকাও ছিল না। তো সেখান থেকে আমি কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। আসলে আমাদের মেয়েদের উচিত নির্যাতিত হলেও নিজের উপর আত্মবিশ্বাস রেখে থেমে না যে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, যে আমি পারি, আমি পারবো এবং আমাকে পারতেই হবে। নারী নির্যাতন আসলে কি শুধুই শারীরিক নির্যাতন? এমন প্রশ্নে নারী অধিকার কর্মীরা বলছেন, তথ্য প্রযুক্তির যুগে পাল্টে গেছে নারী নির্যাতনের ধরন। বলছেন, শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন তো আছেই, তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে প্রকটভাবে দৃশ্যমান হচ্ছে নারীর প্রতি পুরুষের ঘৃণা ও সহিংস আচরণ। নারী নির্যাতনের ধরন বলতে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝে থাকি, যে আমরা বলি যে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন এবং এক ধরনের অবহেলা, এগুলো সবই নির্যাতনের মধ্যে পড়ে। শুরু করছি আমরা পরিবার দিয়ে, যেখান থেকে আলোচনা শুরু হয়েছিল যে পরিবারের স্বামীদের দ্বারা নির্যাতনের শিকার 80% নারী। ঠিক একইভাবে পরিবার থেকে যখন আপনি বাইরে আসছেন, আপনি যখন ওপেন স্পেসে আসছেন, আপনি যখন একটা কাজ করার চেষ্টা করছেন, আপনার মধ্যে একটা মোবিলিটি আসছে, যে আপনি অফিসে যাচ্ছেন, আদালতে যাচ্ছেন, আপনি পড়াশোনার জন্য বাইরে যাচ্ছেন, এই বাইরে যখন আসছেন তখনও আপনি এক ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। আপনি একটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারছেন না, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন আপনি টিজিংয়ের শিকার হচ্ছেন। আপনি কি ধরনের পোশাক পরেছেন, সেটা আপনাকে টিজ করার জন্য একটা বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই যে আমি নির্যাতিত হচ্ছি, সেটা যে নারী বলতে চাচ্ছে না, এই ক্ষেত্রে আসলে নারী নির্যাতনের ক্ষেত্রে নারীরা আসলে কতটুকু নিজেরা সচেতন? প্রথমত গিয়ে সে এটাকে নির্যাতন মনে করছে কিনা, আর যদি সে নির্যাতন মনে না করে তাহলে কেন করছে না। তো যেখানে শুরু করেছিলাম, যে একটা পরিবারে যখন একটা মেয়ে শিশু বড় হয়ে ওঠে এবং সে যখন তার পরিবারে এবং তার আশেপাশে দেখে যে এটাই কি আপনার প্রতিদিনের একটা অভ্যাস এবং এটাতে কেউ কোনোভাবে রিয়্যাক্ট করছে না বা কেউ মনে করছে না যে একটা ভুল কাজ, তখন এই ঘটনাটা যখন তার সাথে ঘটে তখনও সে এটাকে স্বাভাবিকভাবেই নেয়। তার পরবর্তীতে যদি পরের ধাপে যদি চিন্তা করি যে তাহলে কোন পর্যায়ে আসলে গিয়ে আমরা মনে করছি যে হ্যাঁ নির্যাতন, তখন কিন্তু এটা একটু এক্সট্রিম। যখন একজন নারী কোনোভাবে এটার সাথে মানিয়ে নিতে পারছেন না, তখন উনি বলছেন যে হ্যাঁ এটা নির্যাতন, যে অনেক মারছে বা ফিজিক্যালি সে অনেক বেশি ইনজুর্ড হচ্ছে, তখন সে হয়তো বলছে যে হ্যাঁ আমি নির্যাতনের শিকার। এই যে সে নির্যাতনের শিকার হলো, এটা যখন সে অনুভব করলো যে হ্যাঁ এটা আসলে আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তখন সে কোথায় যাবে? এই যে যাওয়ার জায়গাগুলো যদি আমরা বলি, এই যাওয়ার জায়গাগুলো আসলে আমরা নারীদের জন্য কতখানি তৈরি করতে পেরেছি, সেটা সামাজিকভাবেই হোক বা রাষ্ট্রীয়ভাবেই হোক। এখন যদি আপনি সামাজিকভাবে বলেন, সে যখন তার বাবার বাসায় ফিরে যাবে, তখন তার বাবা মা তাকে বলবে যে না, তোমাকে তো এটার সঙ্গেই অ্যাডজাস্ট করে থাকতে হবে, তার একটা যাওয়ার জায়গা বন্ধ হয়ে গেল। সে যদি রাষ্ট্রের কাছে যায়, এই যে আইনি প্রক্রিয়াটা, এটা সম্পর্কে তো সে সচেতন না, সেটার সঙ্গে কী ধরনের সুযোগ সুবিধা সে পেতে পারে এটা সে জানেই না, সেখানেও সে যেতে পারছে না। সে যে নিজে একা যুদ্ধ করবে, সেটুকুন করার জন্য তার নিজের যে শক্তির দরকার সেটাও তার নেই। একা সারভাইভ করার জন্য একজন নারীর যে সক্ষমতা প্রয়োজন, সেটা আর্থিকভাবে হোক বা সামাজিকভাবে হোক, সেই পরিবেশ তো আমরা আসলে নারীর জন্য তৈরি করতে পারছি না। তো
এই এই যে প্রতিবন্ধকতাগুলো আসলে যেটা পরিবার থেকে শুরু হয় রাষ্ট্রীয় এবং রাষ্ট্রীয় অন্য যে আইনগুলো আছে সেইগুলোর ইমপ্লিমেন্টেশনও যদি আপনি দেখেন সেখানেও আসলে এত ধরনের গ্যাপ আছে যে আমরা যদি নারী নির্যাতন প্রতিরোধ করতে চাই তাহলে একযোগে সমাজ রাষ্ট্র পরিবার মানে সবাই যদি একসাথে কাজ না করে শুধুমাত্র যে কারো এই একজনের এই দায়িত্ব নিয়ে এই নারী নির্যাতন প্রতিরোধ করা আসলে খুবই কঠিন ব্যাপার। তথাকথিত অবলা নারীর খোলস থেকে বেরিয়ে নারী এখন অবদান রাখছে সমাজে এবং রাষ্ট্রে, ঠিক যেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা সুলতানা স্বপ্ন উপন্যাসেরই প্রতিফলন এটি। তবে এই পুরুষতান্ত্রিক সমাজ কি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য নারীকে দিচ্ছে সুষ্ঠু পরিবেশ? যে ব্যাপারটা ব্যাড টাচের মতো সিস্টেমটা হয়, ওই ব্যাড টাচটা আমাকে মানসিকভাবে পীড়া দেয়। একইভাবে কিন্তু ফেসবুকে যখন আমাকে অচেনা মানুষজন খারাপ কথা বলছে, হয়তো আমাকে বলছে না অন্য কাউকে বলছে, ওটা দেখেও কিন্তু আমার খারাপ লাগছে। কখনো দেখা যায় যে আমার ফেসে অনেক ইনফেকশনের দাগ, এই স্কার্সগুলো নিয়ে আমাকে অনেক বেশি বুলিং ফেস করতে হয়। কোথাও দিক দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে হয়তো বা কোনো এক ছেলে বললো যে আপনার তো অনেক বেশি মোটা হয়ে গিয়েছেন, দেখ দেখ মেয়েটা দেখতে কেমন। সো এরকম তো ফেস আমাকে করতে হচ্ছে, আগেও হতো এখনো হয়। নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নাই, আর এই সচেতনতা আসতে হবে পরিবার এবং সমাজ থেকে। রাষ্ট্রের অবশ্যই এরকম জায়গায় একটা কুইক রেসপন্স টিমের মতো কিছু একটা গঠন করা উচিত, যাতে নারীরা তাদের এই সমস্যাগুলোর কথা সরাসরি তুলে ধরতে পারে এবং তাদেরকে যাতে আসলে সাথে সাথে একটা কুইক রেসপন্স করা হয়। নারীর প্রতি নৃশংসতার অন্যতম কারণ হিসেবে ধরা হয় ক্ষমতার দাপট, প্রশাসনের উদাসীনতা, স্বাভাবিক বিষয় ভেবে প্রশাসনকে না জানানো, নারীর চুপ থাকা কিংবা ভাগ্য বলে মেনে নেয়াকে। তথ্য মতে নির্যাতিত নারীর 1/3 স্বামীর সম্মতি না থাকায় নেন না চিকিৎসা সেবা এবং পরিবারের অনুমতি না থাকায় আইনি সহায়তা। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরে পারিবারিকভাবে নারী নির্যাতনের শিকার হয়েছেন 427 জন, যার মধ্যে 155 জন খুন হয়েছেন স্বামীর হাতে, 27 জন হয়েছেন মারধরের শিকার। এছাড়াও 365 জন হয়েছেন ধর্ষণের শিকার। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 25 জন। আধুনিকায়নের যুগে এখন প্রশ্ন আসে, নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা তবে বাড়ছে কেন? কেনই বা এত ক্রোধ আর প্রতিহিংসা নারীর প্রতি? এবার যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, তার জাতিসংঘের স্লোগান হচ্ছে, ইউএন ওমেনের স্লোগান হচ্ছে, সবাই মিলে একত্রিত হও, ইউনাইট করো, প্রমোট করো, পুশ করো, অ্যাকাউন্টেবিলিটি আনো। কারণ তারা বলতে চান যে নারী নির্যাতন প্রতিরোধের জন্য রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছে, কাজে রাষ্ট্রকে অ্যাকাউন্টেবল হতে হবে নারী সহিংসতা মোকাবিলার জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে নারীর অধস্তন অবস্থাটা পারিবারিক আইনটা নারীর পক্ষে না থাকার কারণেই কিন্তু নারী এরকম পিছিয়ে যাচ্ছে। আমাদের সংবিধান গণপরিষদে নাগরিক হিসাবে নারীর অধিকার স্বীকার করেছে, কিন্তু নারীর ব্যক্তি অধিকারটাকে সংবিধান নাগরিক হিসাবে স্বীকার করেও নারীর ব্যক্তি অধিকারটা কিন্তু আমাদের প্রচলিত আইনে হয় না, এটা কিন্তু ধর্মীয় আইনে হয়। তার ফলে হয় কি যে নারী ওই ধর্মীয় আইনে যে নারীর যে ব্যক্তিগত অধিকার সেই অধিকারটা খর্ব হচ্ছে। সেই জন্য আমাদের দাবি হলো যে নারীর ব্যক্তিগত অধিকারটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারীর প্রতি সম্মানও বাড়বে, নারীর মর্যাদাও বাড়বে, অধিকারও ভোগ করতে পারবে। জটিলতা রয়েছে আইনি সহায়তার ক্ষেত্রেও। আইনজীবীরা বলছেন দেশে নারী নির্যাতন রোধে আইনের সংখ্যা অনেক হলেও প্রয়োগ অনেকটাই দুর্বল। অভিযোগ আছে নির্যাতনের মামলা দুর্বলভাবে সাজানোয় অপরাধীর ছাড়া পাওয়ারও বিষয়। এখন কিন্তু মেয়েরা কিছু সাহস করে এগিয়ে আসো, প্রতিবাদ করো, প্রতিরোধ করো, এটা কিন্তু একটা এসছে, ক্ষমতায়ন কিছুটা হচ্ছে, কিন্তু এটা খুবই কম। একটা পর্যায়ে আমি কিন্তু একেবারে উচ্চ পর্যায়ে নারীরাও কিন্তু তারা সম্মানের ভয়ে, লজ্জায়, তারপরে যে অর্থনৈতিকভাবে সে কিছু করতে পারবে না সেই ভয়ে কিন্তু তারা, এবং পরিবার তাকে মানা করে আসতে, বের হতে। এই জন্যে সে কিন্তু এই যে একটা প্রোটেকশন বলয় থাকতে চায়, যার জন্যে সে কিন্তু মনে করে যে না আমার বাচ্চাটার কি হবে, আমার বোনের বিয়ে হবে না, এবং পরিবারের সেই এটা বিশেষ করে গ্রামের দিকে তো আরও বেশি। সেই জন্যে আমাদের বলা যে মেয়েরা যদি শিক্ষিত হয়, স্বাবলম্বী হয়, এবং তার পাশে যে মেয়েটা আছে তার একটু প্রয়োজন দরকার, তাকে সাহায্য করলে ঠিক অপরাধ যতটুকু সেইভাবে তাকে শাস্তি দিতে হবে। সে যদি ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক নির্যাতনের শিকার হয়, তাকে সেই আইনে প্রতিরোধমূলক
সাপোর্টগুলা, তাকে প্রোটেকশন অর্ডার, সুরক্ষা অর্ডার দিয়ে অথবা তাকে সালিসির মাধ্যমে, একটা নিউট্রাল সালিসের মাধ্যমে তাকে পরিবর্তন করতে হবে। এবং স্বামীদেরকে মানে এই পুরুষদেরকেও কিন্তু কাউন্সিলিং থেকে অন্যান্য বিষয়গুলা করা উচিত, এবং সেটার জন্য কিন্তু সরকারের একটা বিরাট বড় দায়িত্ব আছে। আমরা কেন বলি জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই, কারণ একটা কেস করলে যেই দীর্ঘসূত্রিতা লেগে যায় সে কিন্তু আমরা কিন্তু রেজাল্টটা সেভাবে দেখি না, শাস্তিটা সেভাবে কিন্তু দৃশ্যমান হচ্ছে না। এই কারণে কিন্তু যে এই যে নারীর যখন সে প্রতিবাদ করে তখন তাকে তার সেই তখন যে আমরা যেই সাপোর্টটা দিব সেটা যাতে দৃশ্যমান হয়, একটা অল্প সময়ের ভিতর সে যাতে একটা রেজাল্ট পায়, সেটাও আমাদের দেখতে হবে। আমরা স্বপ্ন দেখি একদিন এই সমাজ নারী বান্ধব হবে। নারীর প্রতি সব ধরনের বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে তৎক্ষণাৎ আওয়াজ ওঠাতে হবে আপনাকে, আমাকে, সমাজ, রাষ্ট্র ও পরিবার।